প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি শাতিলা রুবিয়া, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা কমার্স কলেজ। বিগত কয়েক মাস ধরে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটছে, পাশাপাশি আমাদের পড়াশোনারও বেশ ক্ষতি হয়ে যাচ্ছে। এই বিষয়টি লক্ষ্য রেখে আমরা সকল শিক্ষকরা এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4 অণুজীব নিয়ে। তো এই অধ্যায়টি আলোচনার সাপেক্ষে আমি 3টি ক্লাস করাবো। তার মধ্যে আজকে প্রথম ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাইরাস। তো চলো শুরু করা যাক আমাদের ক্লাসটি। অধ্যায় 4 অণুজীব, বিষয়বস্তু ভাইরাস, ব্যাকটেরিয়া ও ম্যালেরিয়ার পরজীবী। প্রথম পর্বে এই অধ্যায় থেকে আমরা আসলে যা যা জানতে পারবো তার প্রথম অংশটি শুধু আমি আজ আলোচনা করব। খেয়াল করো, প্রথম অংশটিতে আলোচনা করলে আমরা যা যা জানতে পারবো তা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার ভাইরাস সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর বিভিন্ন প্রকার ভাইরাসের মধ্যে একটি বিশেষ ভাইরাস রয়েছে যার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। তো সেই ব্যাকটেরিওফাজের গঠন সম্পর্কে আমরা জানতে পারবো। সেই ব্যাকটেরিওফাজটি কিভাবে সংখ্যা বৃদ্ধি করছে সে বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও আমরা ভাইরাসের কিছু অর্থনৈতিক গুরুত্ব, সেখানে থাকবে কিছু ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা। এরপরে চলে আসো ভাইরাসজনিত রোগ। তোমরা খুব ভালো করেই জানো বর্তমানে তোমরা দুটি শব্দের সাথে খুব বেশি পরিচিত, তা হচ্ছে ডেঙ্গু আর হচ্ছে কোভিড-19। যদিও তোমাদের সিলেবাসে কোভিড-19 সম্পর্কে সেভাবে আলোচনা করা নেই, কিন্তু আমি মনে করি যে তোমাদের এটি জানা বা এটি সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ যে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করা আছে। যেমন ধরো প্রয়োগ এবং দক্ষতামূলক প্রশ্ন যেগুলো তোমাদের বিগত বছরের পরীক্ষাগুলোতে বা বোর্ড প্রশ্নগুলোতে এসেছে, সেগুলোই আমি এখানে তুলে ধরেছি। তার মধ্যে এখানে আমি 10টি প্রশ্ন দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো দেখতে পারো। এরপরে চলে আসো যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নের যে ক আর খ নাম্বার প্রশ্ন উত্তর থাকে, তার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসো ভাইরাস কি। আমরা নতুন করে আর কি বলবো, কারণ তোমরা খুব ভালো মতো এই শব্দটার সাথে পরিচিত এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ভাইরাস আসলে কি করতে পারে। তো শুরুতে আমি বলবো যে আসলে ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু। এরপরে আসো যে এটি দেখতে কেমন। এটি আসলে খুবই ছোট, এতই ছোট যে এদেরকে আসলে তুমি না খালি চোখে দেখতে পাবে না। তোমার এদেরকে দেখতে হলে বিশেষ একটি যন্ত্রের প্রয়োজন, যাকে আণুবীক্ষণিক বা অণুবীক্ষণ যন্ত্র বলে, এবং এটাকে বলা হচ্ছে অতি আণুবীক্ষণিক, অর্থাৎ এটি ব্যাকটেরিয়ার মতো একটি অণুজীব থেকেও ছোট। এরপরের অংশটি দেখো, এর দেহ দুটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটি হচ্ছে প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড যে 2 রকম, এটা আমরা প্রথম অধ্যায়ে জেনেছি, অর্থাৎ 2 ধরনের নিউক্লিক অ্যাসিড জীবে পাওয়া যায়। একটি হচ্ছে ডিএনএ, যা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড নামে পরিচিত, আরেকটি হচ্ছে আরএনএ। আর ভাইরাসের দেহের আরেকটি অংশ হচ্ছে প্রোটিন, যাকে বলা হয় ক্যাপসিড আবরণ। অর্থাৎ ভাইরাসের দেহটি বাইরে একটি প্রোটিন আবরণ দ্বারা তৈরি এবং সে প্রোটিন আবরণের ভিতরে ডিএনএ অথবা আরএনএ নামক নিউক্লিক অ্যাসিড থাকে। শুধুমাত্র এই দুটি অংশ নিয়েই একটি ভাইরাসের দেহ গঠিত হয়। এরপরে বলা হচ্ছে যে এটি অকোষীয়। দেখো, খেয়াল করো যে কোনো একটা জীবের কোষ, যেটা আমরা প্রথম অধ্যায়ে খুব ভালো মতো জেনে এসেছি, যে কোনো একটি জীবের একক হলো কোষ, অর্থাৎ কোনো একটি জীবন্ত জিনিসের এককই হলো কোষ। তার যা যা বৈশিষ্ট্য প্রয়োজন, যেমন যদি আমি বলি যে এর সাইটোপ্লাজমিক দেহ থাকতে হবে, তারপর এর সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, এই অংশগুলো থাকা অতি জরুরি। এই অংশগুলো থাকলেই আমি বলবো এটিকে কোষ।
কিন্তু খেয়াল করো এর আগের পয়েন্টটিতে আমি বলেছি যে ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এর কোষ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই ভাইরাসের মধ্যে উপস্থিত নেই, যার কারণে ভাইরাসকে কিন্তু আমরা কোষ বলতে পারবো না। ভাইরাসকে এই জন্য বলা হয় অকোষীয়, ইংরেজিতে অ্যাসেলুলার। এবার আসো যে ভাইরাসের বিভিন্ন রকম বা বিভিন্ন আকৃতির ভাইরাস দেখা যায়। তো এখন পর্যন্ত আবিষ্কৃত বিভিন্ন ধরনের ভাইরাসের মধ্যে এখানে কিছু সংখ্যক ভাইরাস নিয়ে আমি একটু কথা বলি। যেমন গোলাকার ভাইরাস আছে, অর্থাৎ দেখতে গোল, বৃত্তাকার। তো সেই ধরনের ভাইরাস তোমরা খুব ভালো করেই জানো। করোনা ভাইরাসের চেহারা আমরা সবাই দেখেছি, টিভিতে হোক, ইন্টারনেটে হোক, যেখানেই হোক আমরা দেখেছি। সো করোনা ভাইরাস হচ্ছে একটি গোলাকার ভাইরাস। এছাড়াও যে ডেঙ্গু ভাইরাসটি আছে, অর্থাৎ ডেঙ্গু জ্বরের জন্য দায়ী যে ভাইরাসটি, সে ভাইরাসটিও কিন্তু গোলাকার। এছাড়াও দেখো টিএমভি, ব্রেকেটে লিখেছি টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এই ভাইরাসটি সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস এবং এই ভাইরাসটির আকৃতি হচ্ছে দণ্ডাকার। এছাড়াও দেখো ব্যাঙাচি আকৃতির কিছু ভাইরাস রয়েছে। ব্যাঙাচি আকৃতি মানে কি, যে ব্যাঙাচির মাথা থাকে আর লেজ থাকে। তো ব্যাঙাচি আকৃতির কিছু ভাইরাস রয়েছে, তার মধ্যে দেখো T2, T4, T6 ইত্যাদি। এই ভাইরাসগুলো দেখতে ব্যাঙাচি আকৃতির। টি সিরিজের যে ভাইরাসগুলো আছে। এছাড়াও দেখো যে ডিএনএ ভাইরাস, তারপর আরএনএ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, মাইক্রোফাজ ইত্যাদি বিভিন্ন ধরনের ভাইরাস এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। ডিএনএ ভাইরাসটা কি, যে ভাইরাসটা দেখো নিউক্লিক অ্যাসিড ডিএনএ, সেই ভাইরাসটিকে ডিএনএ ভাইরাস বলা হয়। যে ভাইরাসটি নিউক্লিক অ্যাসিড আরএনএ, তাকে আরএনএ ভাইরাস বলা হয়। যে ভাইরাসটি উদ্ভিদে রোগ সৃষ্টি করে তাকে উদ্ভিদ ভাইরাস বলা হয়। যে ভাইরাসটি প্রাণীতে রোগ সৃষ্টি করে তাকে প্রাণী ভাইরাস বলা হয়। যে ভাইরাসটির মধ্যে যে ভাইরাসটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে ব্যাকটেরিওফাজ বলা হয়। যে ভাইরাসটি সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে সায়ানোফাজ বলা হয়। যে ভাইরাসটি ছত্রাককে আক্রমণ করে তাকে মাইক্রোফাজ বলা হয়। সুতরাং ভাইরাস সম্পর্কে যে বেসিক আইডিয়াটা, সেটা আমি মনে করি এই স্লাইড থেকে তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাও ভাইরাসের বৈশিষ্ট্য। খেয়াল করো এখানে আমি দুইটা পোর্শনে ভাগ করেছি। একটা হচ্ছে জড় যে বৈশিষ্ট্য আর কিছু জীবীয় বৈশিষ্ট্য। কেন দুইটা পোর্শন? কারণ হচ্ছে যে ভাইরাস এমন একটি বস্তু যা কিনা জড় আবার জীবও, অর্থাৎ সে জড়র মতো আচরণ করে আবার জীবের মতো আচরণ করে। তো কখন সে জড়র মতো আচরণ করে? যখন সে কোনো জীবন্ত কোষের কাছে থাকে না বা কোনো একটি জীবন্ত কোষের বাহিরে তারা অবস্থান করে, তখন তারা একটি রাসায়নিক পদার্থের মতোই জড়। এবং যখন কোনো ভাইরাস কোনো একটি কোষের ভিতরে প্রবেশ করে এবং সেই কোষের ভিতরে তারা সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে, তখনই তার জীবীয় বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তো এই জন্যই ভাইরাস আসলে বলা হয় যে ভাইরাস আসলে ভাইরাসই না, সে জড় না সে জীবীয়। সে হচ্ছে জড় এবং জীবের মধ্যবর্তী একটা অবস্থা। তো খেয়াল করো জড় বৈশিষ্ট্যগুলো কি কি, যে কেন আমি তাকে জড় বলছি। তো দেখো জীব হওয়ার জন্য তার কোষ হওয়া প্রয়োজন, কিন্তু দেখো সে কিন্তু অকোষীয়, এ কারণে এটি একটি তার জড় বৈশিষ্ট্য। এরপর আসো যে সে অতি আণুবীক্ষণিক এবং সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ। এরপর দেখো যে একটি জীব হওয়ার জন্য তার কিছু জৈবনিক কার্যকলাপ, যেমন এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তারপরে মাইটোকন্ড্রিয়াতে শক্তি তৈরি হয়, তারপরে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। এই যে জৈবনিক কার্যকলাপগুলো, এই কার্যকলাপগুলো কিন্তু কোষ ছাড়া অন্য কোথাও হয় না। তো যেহেতু সে কোষ না, অকোষীয়, তাই এর মধ্যে জৈবনিক কার্যকলাপগুলো ঘটছে না। এবং সে যখন পোষক দেহের বাইরে থাকছে তখনও তার এই জৈব কার্যকলাপগুলো ঘটছে না, যার ফলে এটি একটি তার জড় বৈশিষ্ট্য। এরপরে আসো যে প্রত্যেকটা জীবকোষেরই টেন্ডেন্সি হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা। তো ভাইরাস যখন জীবকোষের বাইরে অবস্থান করছে, সে কিন্তু তার সংখ্যাটাকে বাড়াতে পারছে না, তখন সে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকছে। তো সেই জন্য এটা হচ্ছে তার একটি জড় বৈশিষ্ট্য। এছাড়াও দেখো রাসায়নিক পদার্থের মতো একে যদি আমি কেলাসিত করি, অর্থাৎ ক্রিস্টালাইজ করে ফেলি, বা একে যদি আমি পরিশ্রুত করি, বা যদি আমি একে ছাঁকি, তাহলে এরা হচ্ছে দেখা গেছে যে স্ফটিকে পরিণত হয়, অর্থাৎ সলিডে পরিণত হয়। এরপর হচ্ছে যে ভাইরাস আকারে বাড়ে না, বৃদ্ধি পায় না।
এবং পরিবেশীয় কোনো উদ্দীপনায় সাড়া দেয় না। তারপর খেয়াল করো যে আমরা যারা জীব বা উদ্ভিদ বা প্রাণী যাদের কথাই বলি, তাদের দেহের প্রত্যেকটা বিপাকীয় কাজ সম্পন্ন করার জন্য একটি করে এনজাইম নির্দিষ্ট। তো যেহেতু ভাইরাস কোষ না এবং এটি একটি অকোষীয় এবং এর বিপাকীয় কাজ হয় না, সুতরাং এর কিন্তু কোনো বিপাকীয় এনজাইমও নেই। তো এটি হচ্ছে তার আরেকটি জড় বৈশিষ্ট্য। এবং খেয়াল করো যে এখানে শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে কিন্তু সে তৈরি। অর্থাৎ প্রোটিন নিজেও কিন্তু একটি রাসায়নিক পদার্থ, নিউক্লিক অ্যাসিডও কিন্তু একটি রাসায়নিক পদার্থ। তো এই 7টা পয়েন্ট থেকে আমরা বুঝতে পারি যে ভাইরাস কেন জড় বৈশিষ্ট্য মানে জড় পদার্থের ন্যায় আচরণ করে। এরপরে চলে আসো, সে কিন্তু আবার জীবের মতো আচরণ করে। যেমন দেখো যে এতে নিউক্লিক অ্যাসিড, যদিও এটি রাসায়নিক পদার্থ, বাট এটি কিন্তু নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এবং আরএনএ কতটা গুরুত্ব বহন করে আমাদের বংশগতিতে, সেটা কিন্তু আমরা প্রথম অধ্যায় থেকে জানি। সো দেখো এদের কিন্তু নিউক্লিক অ্যাসিড আছে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ থাকাটা কিন্তু একটি জীবের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপরে দেখো যে যখন সে কোনো পোষক কোষের সান্নিধ্যে আসে বা পোষক কোষের কাছাকাছি চলে আসে, তখন কিন্তু ভাইরাস কি করতে পারে, তার সংখ্যাটাকে বাড়িয়ে যেতে পারে যত ইচ্ছা তত। তো এই বিষয়টা এই ক্যারেক্টারটা কিন্তু একটি জীবের ক্যারেক্টার, অর্থাৎ জীবের পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যারা জীবন্ত বা যারা প্রাণী বা উদ্ভিদ, সকলেরই প্রবণতা হচ্ছে তাদের সংখ্যাটাকে, তাদের প্রজাতির সংখ্যাটাকে বাড়িয়ে চলা। তো ভাইরাস কিন্তু তার সংখ্যাটাকে বৃদ্ধি করতে সক্ষম যখন সে কোনো একটি উপযুক্ত পোষক কোষের কাছাকাছি চলে আসে। এরপরে চলে আসুন যে ভাইরাস হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। অর্থাৎ এরা একটি ভাইরাস একটি পোষক কোষের জন্য নির্দিষ্ট। এই জন্যই বলা হচ্ছে যে ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক কেন বলা হচ্ছে? কারণ সে কোনো পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না বা নিষ্ক্রিয় থাকে আর কি। এরপর দেখো যে এদের জিনগত পুনর্বিন্যাস করতে দেখা যায়, অর্থাৎ এদের যে ডিএনএ এবং আরএনএ আছে, এরা কিন্তু এদের মধ্যে যে নাইট্রোজেন বেস পেয়ারগুলো আছে, সেই বেস পেয়ারগুলোই কিন্তু তাদের জিনগত বৈশিষ্ট্যটাকে ধরে রাখে। তো তারা কিন্তু মানে তাদের প্রজাতি ভেদে কিন্তু এই জিনগত পুনর্বিন্যাস হওয়ার যে প্রবণতাটা সেটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাইরাস জীবের মতো আচরণ করে। এছাড়াও জীবের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন প্রকরণ ঘটানো বা পরিব্যক্তি ঘটানো, এইগুলো কিন্তু ভাইরাসে দেখা যায়। সুতরাং শিক্ষার্থীরা খেয়াল করো যে ভাইরাসের বেশ গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরের যে বিষয়টা আছে যে আমি এর আগে কিছুক্ষণ আগে আমি বিভিন্ন প্রকার ভাইরাস নিয়ে কথা বলেছি, যেমন ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, মাইক্রোফাজ। তো এতগুলোর মধ্যে আসলে তোমাদের বইতে শুধুমাত্র ব্যাকটেরিওফাজ নিয়ে আলোচনা করা হয়। তো খেয়াল করো ব্যাকটেরিওফাজ কি, এটা আমাদের জানাটা জরুরি। ব্যাকটেরিওফাজ হচ্ছে যে, দেখো এখানে দুটো শব্দ, ব্যাকটেরিও আর হচ্ছে ফাজ। তো ফাজ মানে হচ্ছে ল্যাটিন ওয়ার্ডের, এটার অর্থ হচ্ছে বিষ, মানে ভক্ষণ করা আর কি, খেয়ে ফেলা। তো খেয়াল করো যে ব্যাকটেরিওফাজ অর্থাৎ যেই ভাইরাসটা, এটা কিন্তু একটা ভাইরাস, তো যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে, তাকেই বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। বা এখানে কি সুন্দর করে ব্যাখ্যাটা আছে দেখো, ব্যাকটেরিয়াকে আক্রমণের পর ভাইরাস পোষক কোষকে ধ্বংস করলে, অর্থাৎ ব্যাকটেরিয়াই কিন্তু পোষক কোষ, অর্থাৎ যখন সে ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে তখন ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে সেই ভাইরাসের পোষক কোষ। তো পোষক কোষকে সে কি করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। তো সেই ধরনের ভাইরাসকে আসলে বলা হয় ব্যাকটেরিওফাজ বা শুধু ফাজ। এরপর চলে যাও আমরা ব্যাকটেরিওফাজের গঠন সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে একটি ভাইরাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। অর্থাৎ ব্যাকটেরিওফাজ আবার অনেক রকম আছে। হ্যাঁ, তো এই অনেকগুলোর মধ্যে সবচেয়ে যেটার পূর্ণাঙ্গ স্ট্রাকচার আবিষ্কৃত হয়েছে এবং যেটি সবচেয়ে বেশি আলোচিত, সেই ব্যাকটেরিওফাজটা হচ্ছে টি সিরিজের 2 নাম্বার, অর্থাৎ T2 ব্যাকটেরিওফাজ। তো এই ব্যাকটেরিওফাজকে দেখো এদের দেহের 2টা অংশ থাকে, যেহেতু আমরা একটু আগেই জেনে এসেছি যে T2, T4, T6 এগুলো কিন্তু ব্যাঙাচি আকৃতির ব্যাকটেরিওফাজ।
তো T2ও কিন্তু ব্যাঙাচি আকৃতির একটি ভাইরাস। তো এই ভাইরাস দেহটাকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ। চলো আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। খেয়াল করো, এই ছবিটা সবাই আশা করি পরিচিত। এখানে দেখো আমাদের মানে ইন্ডিকেট করা আছে, সরি আমি আসলে পয়েন্টার ব্যবহার করতে পারছি না, কিন্তু খেয়াল করো এখানে ছবিটাতে যে উপরে যে স্ফীত ষড়ভুজাকৃতির যে অংশটা, সেটা হচ্ছে এই T2 ব্যাকটেরিওফাজের মাথা। তারপরে দেখো মাথার ঠিক নিচে থাকে তার অল্প একটু অংশ জুড়ে কলার, এবং কলারের নিচ থেকে নলাকার ফাঁপা যে অংশটা, এবং শেষ পর্যন্ত সেটা হচ্ছে তার লেজ। তাহলে তার মূল প্রধান দুটি অংশ হচ্ছে তার মাথা এবং লেজ। মাথা আর লেজকে জয়েন্ট করেছে মাঝের কলার। এবার প্রথমে আসে মাথা। মাথার ভিতরে খেয়াল করো প্যাঁচানো প্যাঁচানো ডিএনএ দেখা যাচ্ছে, খেয়াল করেছো সবাই? তো এই ডিএনএটাই হচ্ছে সেই নিউক্লিক অ্যাসিড, আর এই মাথা লেজ এই সম্পূর্ণটাই হচ্ছে প্রোটিন। তাহলে এই বাইরের আবরণটাই হচ্ছে প্রোটিন, আর তার ভিতরের আবরণটা, ভিতরে থাকা নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে ডিএনএ। মাথাটা খেয়াল করো একটু স্ফীত, ভিতরে ফাঁপা, এবং সেই ডিএনএটা প্যাঁচানো অবস্থায় অবস্থান করছে। তার ঠিক নিচে আছে কলার, কলারের নিচে আছে লেজ, এবং লেজের শেষ প্রান্তে খেয়াল করো কিছু মানে তারের মতো বা কিছু কাটার মতো মানে অংশ রয়েছে একদম লেজ বরাবর, সেটা হচ্ছে স্পাইক, অর্থাৎ এগুলো ছোট ছোট কাটার মতো, যেটা দিয়ে সে একটা পোষক কোষের উপরে বসতে পারবে, বসে সে পোষক কোষের ভিতরে সে ছিদ্র করতে পারবে। আর দেখো চারিদিকে আছে তার স্পর্শক তন্তু, মানে সুতার মতো কিছু, তার হাঁটা চলা বা তার মুভমেন্টের জন্য তখন এই স্পর্শক তন্তুগুলো সে একটা মানে পোষক কোষের উপরে যেন অ্যাডজাস্ট হতে যেতে পারে, ল্যান্ড করতে পারে, সেটা এই স্পর্শক তন্তুর মাধ্যমে তারা কাজটা সম্পন্ন করে। সুতরাং আশা করি এটা খুব বেশি কঠিন না। T2 ব্যাকটেরিওফাজের গঠনটা খুবই সহজ, এবং এটা চিত্র অঙ্কন করাটা আরো বেশি সহজ। স্কেল দিয়েই তোমরা এই ছবিটা কমপ্লিট করতে পারো। এরপরে চলে যাও, আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই যে T2 ফাজ, যার গঠন সম্পর্কে আমরা এতক্ষণ পড়লাম, এটা তো একটা ভাইরাস, এবং এই T2 ব্যাকটেরিয়া ফাজ বা ফাজ যেটাই বলি, এদের কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। অর্থাৎ ওরা ব্যাকটেরিয়ার গায়ের উপর চড়ে বসে, তারপর ব্যাকটেরিয়ার ভেতরের যে ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড আছে তাকে সে নষ্ট করে, নষ্ট করে ব্যাকটেরিয়ার সেলটাকে ফেটে তারা পূর্ণাঙ্গ ভাইরাস হিসেবে অনেকগুলো ভাইরাস বের হয়ে আসে। তো এটা একটা প্রসেস, এবং এটা একটা প্রক্রিয়া বা একটা চক্রাকারে এই জিনিসটা চলতে থাকে। তো T2 ব্যাকটেরিওফাজের এই যে ভাইরাসটা, এর যে একটা সংখ্যা বৃদ্ধি পর্যায়, সেটি যেহেতু একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, এবং সেই চক্র শেষে তারা ব্যাকটেরিয়ার যে কোষটা থাকে সেটাকে ফেটে বের হয়ে আসে। তো ফেটে বের হয়ে আসা অবস্থাটাকে বলা হয় লাইসিস। সে লাইসিস থেকেই কথা এসেছে লাইটিক চক্র। অর্থাৎ T2 ব্যাকটেরিওফাজ তার সংখ্যাটা বৃদ্ধি করার জন্য ইকোলাই নামে একটি ব্যাকটেরিয়াকে ব্যবহার করে, এবং সেই ব্যাকটেরিয়ার ভেতরে তারা এই লাইটিক চক্র চালিয়ে চক্রের শেষে তারা অসংখ্য ভাইরাস তৈরি করে, আর ওই ইকোলাই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে ফেলে। তো এই প্রক্রিয়াটা একটি ধাপে ধাপে আগায়। প্রথমেই খেয়াল করো চিত্রের সাথে মিলিয়ে আমি পাশে কিছু প্রত্যেকটা ধাপের নাম দিয়েছি। দেখো 1 নাম্বার চিত্রের সাথে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে পৃষ্ঠলগ্ন হওয়া। পৃষ্ঠলগ্ন হওয়া মানে হচ্ছে সারফেস, অর্থাৎ যে ব্যাকটেরিয়ার কোষটা আছে, খেয়াল করো সবাই, ব্যাকটেরিয়াটা দেখো ব্যাকটেরিয়ার উপরে বসেছে T2 ব্যাকটেরিওফাজ। আর ব্যাকটেরিয়ার আবার নিজস্ব একটি ডিএনএ থাকে যাকে বলা হয় প্লাজমিড, এবং সেটা বৃত্তাকার। হ্যাঁ, তো খেয়াল করো T2 ব্যাকটেরিওফাজটা যখন, 1 নম্বর চিত্রটা খেয়াল করো, T2 ব্যাকটেরিওফাজ যখন ব্যাকটেরিয়ার উপরে এসে বসে তার স্পাইক তন্তু দিয়ে, তখন সে তার নাম দিয়েছি আমি পৃষ্ঠলগ্ন হওয়া। তো এটাই হলো প্রথম ধাপ। অর্থাৎ প্রথম ধাপে ব্যাকটেরিওফাজ
ব্যাকটেরিয়ার সাথে একটি মানে সিগন্যাল দ্বারা রিসেপ্টর সাইট থাকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে, সেটার মাধ্যমে তারা সিগন্যালিং পেয়ে তারা ওই ফাজটা গিয়ে টিটু ব্যাকটেরিয়ার উপরে বসে। তারপরে কি হয়, ল্যান্ড করে। তারপরে কি হয় খেয়াল করো, ২ নাম্বার ছবিটাতে দেখো অনুপ্রবেশ। এখন ব্যাকটেরিওফাজ কিন্তু পুরা দেহটাকেই কিন্তু ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করায় না, সে শুধুমাত্র তার মাথায় যে ডিএনএটা থাকে সেই ডিএনএটাকেই শুধুমাত্র ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রবেশ করায়। তো ২ নাম্বার ছবিটা একটু খেয়াল করো যে ব্যাকটেরিয়ার যে কোষটা আছে সেটার বাহিরে ফাজ দেহ শূন্য অবস্থায় পড়ে থাকে, আর তার লেজের মাধ্যমে ব্যাকটেরিয়ার গায়ে করা ছিদ্রের ভেতর দিয়ে সে তার ডিএনএটাকে অর্থাৎ ফাজ ডিএনএটাকে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। তো ততক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে সেটা অক্ষত অবস্থায় থাকে। কিন্তু ৩ নাম্বার ছবিটা একটু খেয়াল করো, চিত্রে ৩ নাম্বার পর্যায়টাকে ২ ভাগে ভাগ করেছে। ৩-এর ক নাম্বার ছবিটাতে খেয়াল করো যে ফাজের যে ডিএনএটা ঢুকেছে সেই ডিএনএটা কি করে, অনুলিপন করে। অনুলিপন করতে করতে সে কি করে, কিছু প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটা যখন তৈরি হয় সেই প্রোটিনগুলো আবার ব্যাকটেরিয়ার ডিএনএর জন্য ক্ষতিকর। তখন সেই প্রোটিনগুলো কি করে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ছোট ছোট ভাগে টুকরা করে ভাগ করে ফেলে। তো ব্যাকটেরিয়ার ডিএনএটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। একদিকে বিলুপ্ত হয় ব্যাকটেরিয়ার ডিএনএ, আরেকদিকে ভাইরাস তার রাজত্ব তৈরি করতে থাকে, অর্থাৎ সে তার সংখ্যাটাকে, ডিএনএটা যেভাবে সংখ্যা বৃদ্ধি করছে ফার্স্ট ডিএনএটা, ঠিক পাশাপাশি ব্যাকটেরিয়ার ডিএনএটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন ব্যাকটেরিয়ার ডিএনএই কিন্তু তার পুরো কার্যকলাপটাকে নিয়ন্ত্রণ করে। এখন ব্যাকটেরিয়ার ডিএনএ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ব্যাকটেরিয়ার কাজ করতে পারবে না। কিন্তু ব্যাকটেরিয়ার যে কিছু এনজাইমস আছে, প্রোটিনস আছে, সেগুলোকে আবার কাজে লাগিয়ে ফাজ কি করতেছে, নিজের সংখ্যাটাকে বাড়িয়ে ফেলছে। তারপরে ৪ নাম্বার ছবিটাতে দেখো, ওই ফাজ তো ডিএনএটাকে সংখ্যা বাড়ালো, কিন্তু তার হাত পা তো তৈরি হয়নি তখনও, মাথা লেজ। তো ওই মাথা লেজগুলো আস্তে আস্তে উৎপাদন হওয়া শুরু হয়। তো ৪ নাম্বার ছবিটাতে খেয়াল করো যে প্রত্যেকটা ফাজ ডিএনএর চারিদিকে প্রোটিন হেড, যেহেতু মাথাটা প্রোটিন দিয়ে তৈরি এই জন্য আমি বলছি প্রোটিন হেড, টেল মানে লেজ, তারপর টেলের নিচে থাকা স্পর্শক তন্তু, তারপরে হেডে থাকা ফাজ ডিএনএ প্রবেশ করে এবং মাথা, লেজ এবং স্পর্শক তন্তুগুলো একসাথে জোড়া লেগে একটি পূর্ণাঙ্গ ফাজ ভাইরাস তৈরি করে এবং পরবর্তীতে সেই ব্যাকটেরিয়া বা তার যে পোষক কোষ সেটার বিগলন ঘটিয়ে তারা প্রকৃতিতে মুক্ত হয়ে যায়। এবারে আমি যে চক্রটা নিয়ে আলোচনা করব তা হলো লাইসোজেনিক চক্র। এক্ষেত্রে দেখা যায় যে ২টি পর্যায়ের মাধ্যমে এই চক্রটি সম্পূর্ণ হয় এবং টি সিরিজের বদলে এখানে ল্যামডা সিরিজের যে সকল ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এই চক্রটি সম্পূর্ণ করার মাধ্যমে তাদের সংখ্যাটাকে বৃদ্ধি করে। তো এটি সংখ্যা বৃদ্ধির আরেকটি চক্র, যেখানে ল্যামডা ফাজ ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার ভিতরে সংখ্যা বৃদ্ধি করে। যেমন দেখো ২টি পর্যায়ের মাধ্যমে এটি সম্পন্ন হয়। প্রথমে তারা একটি ব্যাকটেরিয়াকে পোষক ব্যাকটেরিয়া হিসেবে পছন্দ করে, তারপর সেই ব্যাকটেরিয়ার উপরে তারা পৃষ্ঠলগ্ন হয়, যেটা আমরা লাইটিক চক্রে দেখেছিলাম যে প্রথমেই তারা এসে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপরে ল্যান্ড করে বা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপর বসে সেই কোষপ্রাচীরটাকে তারা তাদের স্পাইক দিয়ে ছিদ্র করে এবং তাদের ষড়ভুজাকৃতি মাথা থেকে ডিএনএটা লেজের মাধ্যমে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে। এটা লাইটিক চক্রের মতোই শুরুটা হয় এবং এই প্রবেশ পর্যন্ত মোটামুটি লাইটিক চক্রের সাথে এই লাইসোজেনিক চক্রের মিল রয়েছে। কিন্তু লাইটিক চক্রে আমরা যেটা দেখেছিলাম যে তারা ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ভাইরাস যখন তৈরি হয়ে যায় তখন ব্যাকটেরিয়ার কোষটাকে লাইসিস ঘটিয়ে বা বিগলন করে তারা বের হয়ে যায়। তো সেখানে ব্যাকটেরিয়ার ডিএনএটাও নষ্ট হয়, ব্যাকটেরিয়া কোষটাও নষ্ট হয়ে যায়। কিন্তু লাইসোজেনিক চক্রে এটা হয় না। লাইসোজেনিক চক্রে হয় কি, যে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে তারা নষ্ট না করে ব্যাকটেরিয়ার যে গোলাকার ডিএনএটা রয়েছে বা বৃত্তাকার ডিএনএটা রয়েছে তার একটা জায়গায় কেটে ফার্স্ট ডিএনএটা সংযুক্ত হয়ে যায়। তখন ব্যাকটেরিয়া আর ভাইরাস দুটার
ডিএনএ একসাথে হয়ে একটি নতুন ডিএনএ গঠন করে, যেটাকে বলা হয় প্রোফাজ। তো এই প্রোফাজ তৈরির মাধ্যমে পরবর্তীতে তারা ভাইরাসটি তার সংখ্যাটাকে বৃদ্ধি করে এই লাইসোজেনিক চক্রটাকে সম্পন্ন করে। তো তোমরা এখান থেকে একটা কাজ করতে পারো, যেটা তোমাদের একটা বাড়ির কাজ হিসেবে আমি দিতে পারি। সেটা হচ্ছে লাইটিক আর লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্যটা সবাই শিখে নেবে, কারণ এটি শিখলে দেখা যাবে যে লাইটিক আর লাইসোজেনিকের মধ্যে কোন কোন অংশগুলোতে পার্থক্য আছে আর কোন কোন জায়গাগুলোতে মিল আছে সে বিষয়টা আমরা ধরতে পারবো। এরপর চলে যাও আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। খেয়াল করো, ভাইরাস উপকারের চাইতে অপকারী করে বেশি। তো এর কিছু অপকারিতা সম্পর্কে আমি এখানে আলোচনা করব। প্রথমেই দেখো যে মানবদেহে এরা রোগ সৃষ্টি করে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে হাম, বসন্ত, পোলিও, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি রোগে জন্য মানবদেহে রোগ সৃষ্টি হয়, এবং এই সকল রোগের পিছনে দায়ী হচ্ছে ভাইরাস। এরপরে মানবদেহ ছাড়াও এরা বিভিন্ন উদ্ভিদে, যেমন ধান গাছে, আলুর গাছে তারা রোগ সৃষ্টি করে, যেমন ধানের টুংরো রোগ, আলুর লিফকার রোগ ইত্যাদি। এরপর বিভিন্ন প্রাণীতেও ভাইরাস রোগ সৃষ্টি করে, যেমন গরুর বসন্ত, ভেড়া, ছাগল, মহিষের ফুট অ্যান্ড মাউথ রোগ, মানুষ এবং কুকুর বিড়ালের দেহের জলাতঙ্ক ইত্যাদি রোগও ভাইরাস সৃষ্টি করে। এছাড়াও মহামারী আকার ধারণ করেছিল এমন কিছু রোগের জন্য দায়ী মারাত্মক ভাইরাসগুলো হচ্ছে এইচআইভি, ইবোলা, জিকা, নিপা, সার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং হেপাটাইটিস বি ভাইরাস ইত্যাদি। বর্তমানে প্রচলিত যেমন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, কোভিড-19 মতো মহামারীর জন্য দায়ী হচ্ছে ভাইরাস। এবারে চলে আসে ভাইরাসের উপকারিতার কিছু রয়েছে, অপকারিতার পাশাপাশি তাদের কিছু উপকারিতাও রয়েছে। যেমন যে সকল ভাইরাস যেমন বসন্ত, পোলিও, হাম, জলাতঙ্ক ইত্যাদি রোগের জন্য দায়ী যে ভাইরাস রয়েছে, তাদের থেকেই আসলে এই সকল রোগের প্রতিরোধক টিকা আবিষ্কৃত হয়েছে। এছাড়াও বিভিন্ন গবেষণার কাজে, যেমন বংশগতীয় গবেষণা বা আণবিক জীববিজ্ঞানের গবেষণায় ভাইরাস বাহক হিসেবে বা ভাইরাস ব্যবহার করা হচ্ছে। এছাড়া আমরা এর আগের জেনেছি যে কিছু ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো সেই ব্যাকটেরিয়াটা যদি আবার ক্ষতিকর হয়, তাহলে ভাইরাসই যদি ক্ষতিকর ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেয়, সেক্ষেত্রে আমরা ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্মটাকে বা গ্রোথটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়া দেখো সৌন্দর্য বর্ধনে, যেমন টিউলিপ গাছ আছে, টিউলিপ ফুলে ভাইরাস অনেক সময় আক্রমণ করে সেই গাছের গায়ে বা ফুলের গায়ে ছোট ছোট দাগ বা দাগের সৃষ্টি করার ফলে দেখা যায় যে সেই ফুলের সৌন্দর্যটা আরো বর্ধিত হয় এবং সেটার প্রাইস আরো বেড়ে যায়। তো সেক্ষেত্রে সৌন্দর্য বর্ধনে ভাইরাসের কিছু গুরুত্ব রয়েছে। এবারে আমরা আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে, যেখানে রোগের কারণ হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। এই ভাইরাসটি একটি বাহকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে এবং মানুষের ভেতরে রোগ সৃষ্টি করে। তো এখানে বাহক হিসেবে কাজ করে এডিস মশা। তার দুটি প্রজাতি রয়েছে, এডিস অ্যাজিপ্টি ও এডিস অ্যালবোপিক্টাস। তো এই রোগের কিছু লক্ষণ রয়েছে, দেখো যে প্রচণ্ড জ্বর হয়, এরপর হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হয়, যার কারণে এই রোগটিকে হাড় ভাঙা রোগ বলে অনেক সময়। এছাড়া মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা হয়, লালচে রঙের র্যাশ হয়। এছাড়া মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলে রক্তক্ষরণও হতে পারে। এর প্রতিকার হিসেবে কি কি করা যায়? প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যায়, অর্থাৎ জ্বর এবং শরীরের ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তরল খাবার খেতে হবে, প্রচুর পানি, ফলের রস খেতে হবে। এছাড়া মাথায় পানি ঢালা বা গা মুছে দেয়া এই ধরনের কাজের মাধ্যমেও কিন্তু জ্বর কমানো সম্ভব। এছাড়া দেখো যদি অতিরিক্ত খারাপ পর্যায়ে পৌঁছে যায়, সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এরপরে আসো প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে। যেহেতু মশা হচ্ছে এই ভাইরাসটির বাহক, সেক্ষেত্রে মশার বংশ নিধন করা অত্যন্ত জরুরি এবং প্রথম কাজ। তো যেহেতু মশার জন্ম বেশি বেড়ে যায় যেখানে সেখানে পানি জমে থাকলে, ওই পানির মধ্যে তারা মশা খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। তাই আমরা খেয়াল রাখবো যেন আমাদের বাড়ির আশেপাশে কোনো অল্প বিস্তর জায়গাতেও যেন পানি জমে থাকতে না পারে। এছাড়াও পতঙ্গনাশক স্প্রে করে আমরা মশার বংশ নিধন করতে পারি। এছাড়া ঘরের ভেতর মশার কয়েল ব্যবহার করা, মশারি টানিয়ে ঘুমানোর মাধ্যমেও আমরা কিন্তু এই ডেঙ্গু জ্বর ছড়ানোর ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা গঠন করতে পারি।
এরপরে চলে যাওয়া আলোচনা করব কোভিড-19 নিয়ে। জানো যে বর্তমানে এই রোগটি অনেক মহামারী হিসেবে আমাদের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং আমরাও কিন্তু কেউ সেফ না। সুতরাং আমাদেরকে এই রোগ সম্পর্কে জানতে হবে, এই রোগের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এই রোগটি ঠেকাতে আমরা যা যা করা প্রয়োজন আমাদের তা মেনে চলতে হবে। আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে এর মানে ডেপথটা বুঝতে পারছেন না, যার কারণে সবাই খুব হালকাভাবে বিষয়টাকে নিয়েছেন। কিন্তু এটা আসলে মোটেও হালকা বিষয় না, এটা সবাইকেই খুব গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ একজনের অসচেতনতার কারণে দেখা যাবে যে অনেকগুলো মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমি বলবো যে তোমরা সবাই, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই উপদেশ যে তোমরা সবাই সচেতন থাকবে, সুস্থ থাকবে এবং এই রোগটি ঠেকানোর জন্য আমাদের যা যা দায়িত্ব আমরা তা করব এবং নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করব। তো এই রোগ সম্পর্কে তোমরা এতটাই আলোচিত রোগ, আমি যা মনে করি যে তোমরা সবাই জানো। তারপরেও দেখো আমি কিছু বিষয় তুলে ধরছি এখানে। যেমন দেখো যে এই রোগের কারণ হচ্ছে নোভেল করোনা ভাইরাস আছে। যেমন দেখো এরা শ্বাসকষ্টজনিত সমস্যাটাই হচ্ছে এই রোগের প্রধান লক্ষণ। এই কিছু বছর আগে আরেকটি রোগ ছড়িয়েছিল, যার কারণে চীনে অনেক অনেক মানুষ মারা যায়। সেই রোগটির নাম হচ্ছে সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সেই রোগটির পিছনেও কিন্তু প্রধান লক্ষণ ছিল শ্বাসকষ্টজনিত কারণ এবং সেই রোগটিও কিন্তু এক ধরনের করোনা ভাইরাসের কারণে ছড়ায়। তো বর্তমানে যে রোগটি ছড়িয়েছে সেটিও কিন্তু এক ধরনের করোনা ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে এবং এই রোগের লক্ষণও কিন্তু অনেকটা সেই সার্স রোগের সাথে মিলে যায়। তো এই রোগেরও প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা। এটি কারণ এই ভাইরাসটি মানুষের ফুসফুসকে আক্রমণ করে এবং ফুসফুসের আক্রমণ করা হওয়ার ফলে আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো তৈরি হয়। তো শুষ্ক কাশি হবে, এছাড়া জ্বর হবে। আর এই রোগটির উপসর্গ প্রকাশ পেয়ে মানে আক্রমণের পর রোগটির উপসর্গ প্রকাশ পেতে পেতে গড়ে 5 দিন সময় নেয়। তো আসলে প্রতিকার সেভাবে আবিষ্কৃত হয়নি, সেটা দ্রুত চেষ্টা চলছে। তারপরেও যেটা যতটুকু করা সম্ভব তার মধ্যে ঘন ঘন গরম পানি খাওয়া এবং যদি বা যে ইমিউন সিস্টেম গ্রো করতে পারে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে সেই ধরনের খাবার খাওয়া এবং যদি রোগ প্রকাশ পায় বা উপসর্গ প্রকাশ পায় সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করা বিশেষজ্ঞদের সাথে। এছাড়া প্রতিরোধগুলো সম্পর্কে আমি মনে করি তোমরা সবাই সচেতন। তারপরেও আমি এখানে কিছু কথা বলছি যা তোমরা জানো। আশা করি এগুলো মেনে চলছো। তা হচ্ছে এই যে হাত ধোয়া, কিছুক্ষণ পর পর হাত ধোয়া বা হাঁচি বা কাশি আসলে সবসময় রুমাল ব্যবহার করা। কারণ হাঁচি আর কাশির সাথে দেখা গেছে যে মানুষের একটি হাঁচির সাথে প্রায় 3 মিলিয়ন ড্রপলেটস বের হয়ে আসে। ড্রপলেটস মানে হচ্ছে ছোট ছোট কণা, হাঁচির কণা। তো ওই প্রত্যেকটা কণার মধ্যেও দেখা গেছে যে ভাইরাস থাকতে পারে যদি সে ইনফেক্টেড হয়। তো হাঁচি আর কাশির সময় সবসময় তোমরা রুমাল বা টিস্যু ব্যবহার করবে। আর হাত হাত অনেক সময় চোখে চলে যায়, মুখে চলে যায়, নাক স্পর্শ করে। তো এই কাজগুলো করবে না, কারণ হাতে যদি সামহাও ভাইরাসটি লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চোখ, মুখ, নাক দিয়েও কিন্তু দেহের ভিতরে প্রবেশ করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই রোগটি অত্যন্ত ছোঁয়াচে। তো আমি আশা করব যে যেই বিষয়টি মেনে চলা সেটা হচ্ছে সামাজিক দূরত্ব, অর্থাৎ একজন আরেকজনের সাথে মোটামুটি একটা দূরত্ব বজায় রাখা। কারণ এটি অত্যন্ত ছোঁয়াচে, যে একজন যদি ইনফেক্টেড হয় তাহলে একজন থেকেও কিন্তু হাজার মানুষ ইনফেক্টেড হতে পারে এবং হচ্ছে। তো আমি আশা করব সবাই এই প্রতিরোধ ব্যবস্থাগুলা মেনে চলবে এবং সবাইকে এ বিষয়ে সচেতন করবে। তো মোটামুটি আজকে এগুলোই ছিল আমাদের আলোচনা। তো এইখানে ক্লাসের শেষে আমি একটা প্রশ্ন এখানে দিয়েছি, যেখান থেকে একটা নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের এই ভাইরাস অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে তোমাদের উদ্দীপক আছে একটি, দেখো যে এ ও বি অণুজীব, এ দেখতে ব্যাঙাচি আকৃতির এবং ডিএনএ বিদ্যমান, বি দেখতে গোলাকার এবং মানুষের দেহে শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করে যা অত্যন্ত ছোঁয়াচে। তো এখানে ক্লু দেওয়া থাকবে, হিন্টস দেওয়া থাকবে, তোমাদেরকে এই জিনিসগুলো ধরে জেনে তোমাদের এই যে নিচে রাখা ক খ গ ঘ অ্যান্সার করতে হবে। এর পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন হবে। আশা করি তোমরা প্রশ্নের নমুনাটি বুঝতে পেরেছো। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 4-এর
দ্বিতীয় অংশ অর্থাৎ ব্যাকটেরিয়া নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সচেতন থাকো এবং পরিবারের সাথে সময় কাটাও।